This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত সকলকে। নতুন বছর আসছে, তার শুভেচ্ছা আগাম জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। 26-এ ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। কেন নির্বাচনের 1.5 বছর আগে এ কথা জোর দিয়ে বলছি? আজ বলবো সে কথা। আমাদের পশ্চিমবঙ্গবাসীদের দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য, তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতাসীন হবার পরে প্রায় 1.5 দশক হয়ে গেল এই রাজ্যে শক্তপোক্ত কোনো বিরোধী দল তৈরি হলো না, যারা সরকারের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে সরকারকে কাজ করতে বাধ্য করবে। কেন্দ্রের দেখুন, কেন্দ্রে 2019-এর নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়েছিল 303টে সিট নিয়ে। তারপরেও এনআরসি কিংবা কৃষি বিলের মতন বিল তারা পাশ করাতে পারেনি, লাগু করাতে পারেনি, শুধুমাত্র চোখে চোখ রেখে বিরোধীদের একরোখা মনোভাবের জন্য। এই শীতকালীন অধিবেশনেও দেখলেন সরকারি দলের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে অপমান করলেন এবং অপমান করে রীতিমতো কোণঠাসা হয়ে এখন মুখ লুকিয়ে বসে আছে। তবে আজ রাত্রে আমরা যে অনুষ্ঠানটা করব, আমাদের যে প্রত্যেক সপ্তাহে শনিবার রাত 8টায় অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানটা আমরা করব ওপেন ফোরামে, তাতে সাবজেক্ট কিন্তু এই অমিত শাহ। স্বরাষ্ট্র দপ্তর কতটা আমাদের দেশে কার্যকরী হয়েছে বা হয়ে আছে তা নিয়ে আলোচনা করব। ফোন করতে পারবেন আপনারাও। যাই হোক, যে কথা বলছিলাম, এই আম্বেদকরকে অপমান অসম্মান করার পর রীতিমতো কোণঠাসা হয়ে মুখ লুকিয়ে বসে আছেন অমিত শাহ, কারণ শক্তপোক্ত বিরোধী। এবার কিন্তু আর একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির, বরং এমন কিছু রাজনৈতিক দলের সাহায্যে নড়বড়িয়ে সরকার চলছে, যারা অন্তত আদর্শগত কারণেই বেশি দিন বিজেপি সরকারের সাথে থাকতে পারবে না, থাকবে না। বর্তমান কেন্দ্রীয় সরকারের অকাল পতনের প্রতিধ্বনি সংসদের প্রতিটি অলিন্দে কিন্তু প্রতিধ্বনিত হতে শোনা যাচ্ছে। পশ্চিমবাংলার চিত্রটা কিন্তু একেবারেই উল্টো। এখানে বিরোধী দলের বিধায়কেরা মুখিয়ে আছেন কখন সরকারি দলে ভিড়ে যাবে তার জন্য। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ খুব একটা ভুল বলেননি। আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা হবার মতো বিধায়ক সংখ্যাই জোগাড় করতে পারবে না কোনো রাজনৈতিক দল। তৃণমূল একাই 250 পার করে যাবে। সম্পূর্ণ না হলেও অনেকটাই একমত হতে হচ্ছে কুণাল ঘোষের সাথে। 1.5 দশক রাজ্যের শাসন ক্ষমতায় থেকেও এতটুকু চিড় ধরেনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রিত্বের প্রতি। কোথাও দেখা যাচ্ছে না প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সি। একে শুধু মমতা ম্যাজিক, নাকি নপুংসক বিরোধী দলেরও হাত আছে এতে? সবকিছুরই কিন্তু একটা ইতিবাচক বা নেতিবাচক দিক থাকে, আপনারা জানেন। প্রথমেই ইতিবাচক দিকগুলো ভেবে দেখা দরকার। মমতা সরকারের ইতিবাচক দিকগুলো হচ্ছে প্রায় 100-র কাছাকাছি জনমুখী প্রকল্প। সরাসরি রাজ্যের প্রতিটি মানুষ, তা সে সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস সমর্থন হোক না কেন, প্রত্যেকটি মানুষ, 12 কোটি মানুষ কোনো না কোনো ভাবে ডাইরেক্টলি রাজ্য সরকারের দ্বারা উপকৃত হয়েছে। আর সরকারের দ্বারা কেউ উপকৃত হলে মানুষ কৃতজ্ঞতা স্বরূপ সেই সরকারকেই বারবার চাইবেন, এটা স্বাভাবিক। তবে বিরোধী দলের নেতা কিছু আছেন, কর্মীরা আছেন, যারা সরাসরি অন্য রাজনৈতিক দল করেন, তারা যতই সরকারি পরিষেবা পান না কেন, তারা নিজের দলকেই ভোট দেবেন, তারা কিছু ভোটও পান। কিন্তু সাধারণ মানুষ তো অকৃতজ্ঞ নন। প্রতিটি নির্বাচনে তাই তৃণমূল হাসতে হাসতে জিতে যাচ্ছে। এরপরে তৃণমূলের আরেকটা ইতিবাচক দিক হলো শক্তপোক্ত সংগঠন। যে নিবিড় সংগঠন তৃণমূল গড়ে তুলেছে বাংলার প্রতিটি প্রান্তে, এমনকি যেখানে তাদের সাংসদ বা বিধায়ক নেই,
সেখানে যেখানে তাদের প্রার্থীরা হেরে গিয়েছেন সেখানেও অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে সাংগঠনিক দিক থেকে তৃণমূল অনেকটাই এগিয়ে আছে। জোরদার সংগঠন আর রাজ্য সরকারের উন্নয়ন, এই জোড়া ফলায় কিন্তু ছারখার হয়ে গেছে বিরোধীরা, বলা ভালো বিজেপি। দুর্নীতি নিয়ে অনেক প্রশ্ন আছে, তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই। তৃণমূলের বহু নেতা দুর্নীতির দায়ে অভিযুক্ত, কেউ জেল খেটেছেন, কেউ খাটছেন। আরজি করের দ্রোহকাল, কোনো কিছুতেই কিন্তু তৃণমূলকে কাত করা যাচ্ছে না, সামান্য নাড়ানোটুকু যাচ্ছে না। কিন্তু কেন কেন এমনটা হচ্ছে? এত দুর্নীতির পাহাড়ে বসে আছে, বালি চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, অনেক চোরের কথা তো শুনলাম। তারপরেও কেন বারবার তৃণমূল জিতে যাচ্ছে বলুন তো? মানুষ কেন কোনো দুর্নীতি বা দ্রোহকে পাত্তাই দিচ্ছেন না এই পশ্চিমবাংলায়? কারণ ওই মমতা ব্যানার্জির আনা জনমুখী প্রকল্প থেকে বঞ্চিত হতে চাইছেন না কেউ। রাজ্যে চাকরি নেই বলে হাউতাশকারী যারা আছেন প্রায় সবাই, তাদের মধ্যে আমি বহু লোকের সাথে কথা বলি, বহু মানুষের সাথে মেলামেশা করতে হয়। অনেকেই আমাকে বলেন, আপনি চাকরি নেই এ নিয়ে কোনো অনুষ্ঠান করেন না কেন? আমি তাকে পাল্টা প্রশ্ন করি যে চাকরি তো নেই বলছেন আপনি, আপনি করেনটা কি? চাকরি করেন কিছু? না, করি একটা বেসরকারি চাকরি, সামান্য মাইনে পাই। কেউ বলছে না আমি একটা ছোটখাটো ব্যবসা করি, কিন্তু চাকরি নেই। তা আমি তাদের জিজ্ঞাসা করি চাকরি মানে কি, কি ধরনের চাকরি চান? এই সরকারি চাকরি। এবার সরকারি চাকরি যদি সবাইকে দিতে হয়, এটা তো পসিবল না, সম্ভব না। কোনো রাজ্য সরকার, কোনো কেন্দ্রীয় সরকার, কোনো দেশের সরকার দেশের সব মানুষকে সরকারি চাকরি দিতে পারে না। যখন এ কথা বলি তখন তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি যে রোজগার করছেন তাতে কি সংসার চলছে? অনেকেই হা হুতাশ করে বলেন চলছে কোনো রকমে টুকটুক করে। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপার্জন সবাই কিছু না কিছু করছে। একেবারেই ঘরে বসে থাকা অকর্মক যে যুবক যুবতীরা আছেন সেটা সংখ্যায় অনেক কম। তারা বাবার পয়সায়, মায়ের পয়সায় খান, বাবার হোটেলে, মায়ের হোটেলে চলেন। তারা ওই দামি দামি ফোন কেনেন, লম্বা লম্বা সিগারেট খান, আর ফেসবুক, টুইটার এসবে স্ট্যাটাস দেন দেশে চাকরি নেই, নিজে কিছু করেন। কিন্তু করতে চাইলে পশ্চিমবাংলায় নিশ্চয়ই এখনো কিছু না কিছু করা যায়। আর সংসার চালাতে যতটুকু প্রয়োজন, এই ধরুন ছোটখাটো কিছু করছে, কেউ ব্যবসা করছে, কেউ ছোট চাকরি করছে, প্রাইভেট ফার্মে চাকরি করছে, সেখান থেকে প্রয়োজন যেটা না মিটছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি প্রকল্প আছে সেই প্রকল্পগুলো সেই ডেফিসিটটাকে ভরে দিচ্ছে। ফলে বাঙালি যখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তখন তারা সচ্ছল আমি এটা বলবো না, কিন্তু দুবেলা খাবার জুটছে না এমন বাঙালি নেই। আমি একটা হিসেব করছিলাম, আমি বিভিন্ন মোটরসাইকেল, স্কুটার কোম্পানি যারা আছে, মপেড কোম্পানি যারা আছে, এদের কাছ থেকে তথ্য নিচ্ছিলাম যে পশ্চিমবাংলায় এই মোটরসাইকেল, মপেড কিরকম বিক্রি হয়। তারা বলছেন ইস্টার্ন রিজিয়ানে পশ্চিমবাংলায়, পূর্ব ভারতের পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি 2 চাকার গাড়ি বিক্রি হয়। আমি 4 চাকার গাড়িরও খোঁজ নিয়েছি, সেক্ষেত্রেও পশ্চিমবাংলাবাসী কিন্তু 1 নম্বর। পশ্চিমবাংলাই সবচেয়ে পূর্ব ভারতের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম বা আসামের আশেপাশে যে 7 সিস্টার্স আছে সবগুলোর মধ্যে পশ্চিমবাংলায় কিন্তু 4 চাকা গাড়ির বিক্রি বেশি। এমনকি ইলেকট্রিক ভেহিকেলও কলকাতা কিন্তু অনেক বড় বড় শহরকে টেক্কা দিচ্ছে। শুধু এই টিভি, আপনার মোটরসাইকেল, বাইক নয়, এলসিডি, এলইডি বা এখন যে নতুন নতুন টেকনোলজি টিভি বেরিয়েছে তাতেও কিন্তু কলকাতা কিন্তু অনেক বড় বড় শহরকে টেক্কা দিচ্ছে। এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে পশ্চিমবাংলা সবার ওপরে। টাকা ছাড়া কি এগুলো সম্ভব? যে লোক বেকার বসে আছে সে লোক কি এগুলো কিনতে পারে, এফোর্ড করতে পারে? অর্থাৎ পশ্চিমবাংলায় যারা বেকার বসে আছে তারা বেকার থাকার জন্যই বেকার হয়ে আছে। কিছু করতে চাইলে পশ্চিমবাংলায় নিশ্চয়ই করা সম্ভব। হয়তো তাতে বাড়ি, গাড়ি, এসি, টিভি হবে না, কিন্তু দুবেলা গ্রাসাচ্ছাদন ঠিক হয়ে যায়। আপনি দেখবেন যে যখনই পাড়ায় কোনো প্রবলেম হয়, যেমন করোনার সময় আমরা রেড ভলেন্টিয়ারদের দেখেছি বামপন্থী সংগঠনের, তারা মানুষের জন্য প্রচুর কাজ করেছে, কিন্তু তারপরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। পাড়ায় কেউ অসুস্থ হলো, কেউ মারা গেলেন, এই রকম ক্ষেত্রে দেখবেন প্রত্যেক পাড়ায় এইরকম সমস্যা এলে কোনো পরিবারে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কর্মীরা যেভাবে এগিয়ে আসছে বা আসে, সেভাবে অন্য কোনো দলের কর্মীদের দেখাই যায় না। আপনার মনে হতেই পারে চটি চাটছি, কিন্তু নিজের এলাকায় খোঁজ নিয়ে দেখুন, এটাই সত্য।
এটাই সত্য। আবার এটাও সত্য, এইসব নিচু তলার কর্মীদের অনেকেই কিন্তু অনৈতিকভাবে পয়সা কড়িও তোলে। এবার বলবো পজিটিভ দিকটা বললাম, এবার বলবো বিরোধীদের নেগেটিভ দিকটা। এবার বলবো বিরোধীরা কেন নপুংসক তাদেরকে বলছি আমি, তবে বলতে হবে একটা ছোট্ট বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। বিরোধীরা কেন নপুংসক, কেন নপুংসক বলছি বিরোধীদের, কেন মেরুদণ্ডহীন বলছি বিরোধীদের, সে কথা বলবো। তার আগে একটা ছোট্ট করে বলে দিই যে আমাদের চ্যানেলে আমরা আবার বিজ্ঞাপন নেওয়া শুরু করেছি। আমাদের প্রচুর মানুষ প্রত্যেক মাসে নিঃশব্দে নীরবে প্রচারের আলো থেকে দূরে থেকে আমাদের কিছু না কিছু তারা ডোনেশন পাঠান, যার ফলে এত বড় খরচটা চালানো সম্ভব। এবং বহু মানুষ আমাদের কেউ 200, কেউ 500, কেউ 1000 পর্যন্ত আমাদের সাহায্য করেন। সেখান থেকে আমাদের বড় একটা খরচার অংশ উঠে আসে। এছাড়াও আমরা কিছু বিজ্ঞাপন আরো নেব বিভিন্ন স্লটের জন্য। যেমন সকালে যে 2টো বিজ্ঞাপন আপনারা দেখলেন সেগুলো বিকেলে দেখবেন না, বা বিকেলে যেটা দেখবেন সেটা রাত্রে দেখবেন না, এইরকম ভাবে বিজ্ঞাপন আমরা নিচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য। আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনাদের, 9830075869। আবার বলছি 9830075869। এই নাম্বারে ফোন করে আপনি আপনার বিজ্ঞাপন বুক করতে পারেন। আপনার বিজ্ঞাপন আপনারা দেখছেন এই সুন্দরিনী বলুন বা জয়গুরু জ্যোতিষ যারা আছেন, এরা কিন্তু রিপিটেডলি আমাদেরকে বিজ্ঞাপন দিচ্ছেন, কারণ তারা রেজাল্টটা পাচ্ছেন। যারা আমাদের কাছ থেকে বিজ্ঞাপন একবার দিয়েছেন তারা বারবার ফিরে আসছেন। আপনিও রেজাল্ট পাবেন যদি আমাদের এখানে বিজ্ঞাপন দিয়ে আমাদেরও সহায়তা করেন, আর আপনাদেরও প্রচার প্রসার হতে পারে। যাকে যে কথা বলছিলাম যে বিরোধীদের কেন আমরা নপুংসক বলছি, কেন বলছি মেরুদণ্ডহীন, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই বাংলায় মাত্র 30 জন বিধায়ক নিয়েও মমতা ব্যানার্জি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ গোটা বামফ্রন্টের কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে। বিরোধী দল অর্থাৎ বিজেপি তারা 77 জন বিধায়ককে জিতিয়ে এনেও মানুষের মনে ছাপ ফেলতে পারছেন না। ওদিকে কেন্দ্র বিজেপি থাকার যে সুবিধে, যে ফায়দা, বঙ্গ বিজেপি মানে তা নিয়ে মমতা ব্যানার্জিকে ব্যতিব্যস্ত করে তুলতে পারত, তা তো তারা পারেইনি। উল্টে নিজেদের বিধায়ক সংখ্যা ক্রমাগত কমতে কমতে 77 থেকে এখন নেমে দাঁড়িয়েছে 66 না 65-তে। ক্রমহ্রাসমান শক্তি বিজেপি আজকের বাংলায়, এটা বাস্তব সত্য, মেনে নিতে হবে। আপনি বিজেপির সমর্থক হতে পারেন, আপনি তৃণমূলের বিরোধী হতে পারেন, কিন্তু এটা বাস্তব সত্য, বিজেপি আজকের পশ্চিম বাংলায় ক্রমহ্রাসমান শক্তি, ক্রমশ হয়ে যাওয়া শক্তি, ক্ষয়িষ্ণু শক্তি। এর কারণ কি, কেন হলো এরকম? প্রচুর আশা জাগিয়ে বিজেপি পশ্চিমবাংলায় এসেছিল, কেন এই ধস নামছে? এর মুখ্য কারণ অনেকগুলো আছে, আপনাদের একে একে বলি। প্রধান কারণ, একদম প্রধান কারণ হচ্ছে বিজেপি 1 দশক ধরে বাংলায় তাদের অবস্থান কিন্তু বুঝিয়ে দিচ্ছে, তারা আছে পশ্চিমবাংলায়। 2014-এ বিজেপি কেন্দ্রে ক্ষমতা আসার সাথে সাথে বাংলায় আরএসএস এবং বিজেপি কিন্তু তৎপর হয়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে। প্রচুর তৃণমূল বিরোধী মানুষের সমর্থনও তারা পায়। কিন্তু প্রথম ভুল তারা যেটা করে বসে তা হলো এই রাজ্যে ওই গো পূজন, তুলসী পূজন, মাতা রানীর জাগরণ, রামনবমীতে শস্ত্র মিছিল করে
উত্তর ভারতীয় যে ধর্মীয় সংস্কৃতি আছে তা জোর করে বাঙালিকে ইনজেক্ট করে দেওয়ার চেষ্টা করে, বাঙালির শরীরে সেইটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে কিন্তু সম্পূর্ণ টাইমিং এর ভুল। হ্যাঁ, এটা কিন্তু টাইমিং মিস্টেক। যেটা রাজ্যে ক্ষমতা দখল করার পর করলে তবু কিছুটা সাফল্য পাওয়া যেত, বিরোধী দলে থেকেই এই উগ্র হিন্দু আনাকে হাতিয়ার করে এগোনোটা ছিল বিজেপির প্রথম ভুল। এটা একদম বাস্তব সত্য। তারা বাঙালির দল হয়ে ওঠেনি আজও, বাংলার দল হয়ে ওঠেনি আজও। বাঙালির সেন্টিমেন্ট, বাঙালির মানসিকতা, বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি কিছুই তারা গ্রহণ করতে পারেনি। এটা বাস্তব সত্য। উত্তর ভারতীয় রাজনীতির সাথে এমনকি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার রাজনীতির সাথেও কিন্তু বাংলার রাজনীতির সবচেয়ে বড় তফাৎ, এখানে লড়াইটা হয় কে কত উন্নয়ন করলো বা করবে তার উপরে। জাত পাত ধর্মের ভিত্তিতে লড়াই কোনো কালেই বাংলায় ছিল না। এখানে সাংস্কৃতিক লড়াইতে এটে উঠতে না পেরে বিজেপি শুরু করলো ধর্মীয় বিভাজনের খেলা। প্রথম খেলায় তারা ফেল করলো, প্রথম খেলায় তারা হেরে গেল। তারা চাইলো যে এখানে উত্তর ভারতীয় যে সংস্কৃতি তা তারা এখানে চালু করবে। মানুষ গুরুত্ব দিল না। তাই তারা ধর্মীয় বিভাজনের খেলায় মেতে উঠল। আপনাদেরকে বলতে খারাপ লাগছে, কাটার বাচ্চা, লুঙ্গি বাহিনী, মুখ্যমন্ত্রীকে বেগম টেগম বলার পাশাপাশি ভজন কীর্তনের আসরে যেতে শুরু করলো বিজেপি নেতারা। খোল করতাল বাজিয়ে, গলায় মালা পরে, কপালে গেরুয়া তিলক কেটে, গেরুয়া উত্তরীয় পরে সাক্ষাৎ হনুমানের অবতার হয়ে তারা ধরা দিলেন বিভিন্ন মিডিয়ায়। তাতেও মন ভিজল না বাংলার ভোটারদের। বাঙালি তাতেও কিন্তু গলে গেল না। এবার তারা প্রয়োগ করতে শুরু করলেন মোক্ষম একটা অস্ত্র। কি সেটা? কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে ধরপাকড় শুরু হলো তৃণমূলের হেভিওয়েট নেতাদের। বিজেপি বাংলার মানুষকে বোঝাতে চাইল তৃণমূল মানেই নাকি চোর, পিসি চোর, ভাইপো চোর ইত্যাদি ইত্যাদি। আপনারা শুনলেন, বিভিন্ন মিডিয়া তা প্রচারও করলো। উল্টো দিকে মমতা ব্যানার্জি দিলেন পাল্টা চাল। সারা বাংলায়, গোটা বাংলায় মমতা ব্যানার্জি হাসি মুখের ছবি দিয়ে ব্যানার ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেস। কি বলল? বাংলা নিজের মেয়েকে চায়। পাশাপাশি দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে ভোটের প্রচারে আসা বিজেপি নেতা, এমনকি খোদ নরেন্দ্র মোদী অমিত শাহকেও বহিরাগত বলে দাগিয়ে দিল তৃণমূল। পুরো বাংলার সেন্টিমেন্টটা এক লহমায় ঘুরে গেল ওই আটপৌরে বাংলার মেয়েটার দিকে। এটা আমরা চোখে দেখলাম। বিজেপির শেষ ভুল ছিল গত পঞ্চায়েত নির্বাচনে, গত না তার আগেরটা। পঞ্চায়েত নির্বাচন আসতেই দিল্লি ছুটলেন বিজেপির ছোট মাঝারি থেকে বড় বড় বিজেপির মাথারা, বঙ্গ বিজেপির মাথারা। তারা কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝালেন রাজ্যের পাওনা গন্ডা আটকে দিলেই মমতা ব্যানার্জি গলা শুকিয়ে মারা যাবে। অর্থাৎ রাজ্যের যে পাওনা গন্ডা, কেন্দ্রের সরকারের যে প্রকল্প বাবদ টাকা পাওনা, জিএসটি বাবদ পাওনা, এইগুলো যদি আটকে দেয় মমতা ব্যানার্জি, অর্থনীতি আটকে যাবে, উন্নয়নটা হবে না, মানুষ মমতা ব্যানার্জি উল্টো দিকে বিজেপিকেই বেছে নেবে। কিন্তু কোনোভাবেই মমতা ব্যানার্জিকে আটকাতে পারলো না তারা। কেন্দ্রীয় নেতারা মানে রাজ্যের নেতাদের কথা মতো, মানে রাজ্যের বিজেপি নেতাদের কথা মতো আবাস যোজনা, জিএসটির প্রাপ্য টাকা, 100 দিনের কাজের টাকা পয়সা এসব দুর্নীতি হয়েছে বলে আটকে দিলেন কেন্দ্রের নেতারা। কিন্তু মমতা ব্যানার্জিকে আরো একবার চিনতে ভুল করলেন বিজেপির বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক। বড় বড় বলছি যারা দিল্লিতে বসে আছেন বিভিন্ন বড় বড় পদ নিয়ে, আরএসএসেও তারা মমতা ব্যানার্জিকে চিনতে ভুল করলেন। মমতার জোড়া আক্রমণে বিজেপি খড়কুটোর মতন উড়ে গেল। কি সেই জোড়া আক্রমণ? কেন্দ্র টাকা দেয়নি তো কি হয়েছে, যত কষ্টই হোক আমি দেব তোমাদের 100 দিনের কাজের টাকা, আমি বানিয়ে দেব তোমাদের মাথার ওপর ছাদ। এই সেই মতো কাজও কিন্তু শুরু করে দিলেন। রাজ্যের কোষাগার থেকেই প্রান্তিক মানুষজনের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করলেন নিজের সাধ্য মতো। অভিষেক ব্যানার্জি শুরু করলেন আর এক নতুন স্টাইল। শুরু হলো পশ্চিমবাংলায় নবজোয়ার যাত্রা। তিনি পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে বোঝালেন রাজ্য বিজেপির নেতাদের সুপারিশেই বাংলাকে বঞ্চিত করে রাখছে এই বিজেপি।
তৃণমূলের এই আগুনে ঘি ঢাললেন কিছু শীর্ষস্থানীয় বিজেপি নেতারা। তারাও জোর গলায় ক্রেডিট নেওয়ার ঢঙে ঢেড়া পেটাতে শুরু করলেন। ঢেড়া পেটাতে পেটাতে তারা বললেন, আমরাই তো বলেছি 1 টাকাও যেন পশ্চিমবঙ্গকে না দেওয়া হয়। তৃণমূলকে টাইট দিতে গিয়ে বাংলার প্রান্তিক মানুষগুলোর ন্যায্য পাওনা আটকে দিয়ে নিজেদেরই টাইট দিয়ে বসলেন বিজেপি নেতারা। পঞ্চায়েতে হার হলো বিচ্ছিরিভাবে। লোকসভাতেও আসন সংখ্যা 18 থেকে কমে 12 চলে গেল। কিন্তু হুঁশ ফিরল না বিজেপি নেতাদের, বঙ্গ বিজেপি নেতাদের। একজন নেতার পেছনে আর একজন নেতা কাঠি নিয়ে প্রস্তুত হয়ে আছে। দলবাজি চূড়ান্ত চলছে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি। দলের নিচু তলার কর্মীরা দিশেহারা। রাজ্যে 5 মাস কেটে গেলেও আজও একজন পূর্ণ সময়ের সভাপতি ঠিক করে উঠতে পারেনি বিজেপি। মার্জনা করবেন। 77 জন বিধায়ককে নিয়ে বিগত বিধানসভা নির্বাচন শুরু করলেও বিজেপি খানদশেক বিজেপি বিধায়ক ইতিমধ্যেই তারা খুইয়েছে। এর মধ্যে কয়েকজন বিধায়কের সাথে আমার কথা হয়, সবার সাথেই প্রায় হয়। কয়েকজন বিধায়কের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বিরোধী দলনেতার আচরণে ভীষণভাবে বিরক্ত হয়ে কিন্তু দল ছেড়েছে। তিনি বিরোধী দলনেতা ক্লাসের হেডমাস্টার সুলভ আচরণ করেন। বিধায়কদের সাথে প্রভু সুলভ আচরণ তার অর্ডার পালন না করলেই তিনি সেই বিধায়ককে কোণঠাসা করে দিয়েছেন। কেবলমাত্র পিসি ভাইপো করতে গিয়ে কথায় কথায় আদালতে বিশেষ কিছু বিচারপতির কাছে দ্বারস্থ হয়ে আর গরমাগরম টিভি কাঁপানো বক্তৃতা করে কোনো রাজ্য সরকার দখল নেওয়া তো দূর, জেনে রাখুন একটা পঞ্চায়েত বা একটা পৌরসভাও দখল নেওয়া যায় না এই পশ্চিমবঙ্গে। এই সারসত্যটা বিজেপি আজও বুঝে উঠতে পারেনি। মিডিয়া ম্যানেজ করে বাংলার মাটিতে পদ্ম ফোটানো একেবারে অসম্ভব। বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। মানুষের জন্য আন্দোলন কোথায় বিজেপির? বাংলার মানুষের স্বার্থবাহী কাজের দরকার। বাংলার মানুষের স্বার্থ পূরণ হয় এমন কাজ করতে হবে বিজেপিকে। রাজ্য সরকারের প্রকল্পগুলোকে ভিক্ষাই বলে খিল্লি না করে দিল্লির সাথে কথা বলে আরো ভালো ভালো প্রকল্প বাংলার মানুষকে পাইয়ে দেওয়া দরকার। যে মতুয়াদের নাগরিকত্ব দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, একাধিক আসন জিতেছিলেন সেখান থেকে, সেই আসনগুলোতে অন্তত বসবাস করা মতুয়াদের নাগরিকত্বটা দেওয়া দরকার। দরকার তো অনেক কিছুই, কিন্তু সেই দরকারি কাজগুলো করবেটাকে? নেতৃত্বই তো নেই। সেরকম নেতৃত্ব কোথায় বিজেপিতে? মমতা ব্যানার্জির সাথে পাল্লা দেওয়ার মতন একজনও নেতা নেত্রী আছেন বিজেপিতে? নেই তো। তারা অপেক্ষা করছেন কি? দিল্লি থেকে কবে কোন নেতাকে ইডি সিবিআই গ্রেফতার করবে, কোন বিচারপতি কবে রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করবেন, তার অপেক্ষায় তারা বসে আছেন। আর বসে আছেন মমতা ব্যানার্জি কবে ভুল কিছু করে বসবে। এইভাবে যেমন কর্মীদেরও ধরে রাখা যায় না, নেতাদেরও যায় না। তার মধ্যে আছে এই লবি ভার্সেস ওই লবির লড়াই। আমি নাম বলছি না, আপনারা বুঝতেই পারছেন বিজেপিতে এখন অনেকগুলো লবি। ফলে বিধানসভা নির্বাচনের আর 18 মাস বাকি থাকলেও বঙ্গ বিজেপি বিগত বারের পাওয়া 77 আসন ধরে রাখা তো অনেক দূর। সারা রাজ্যে খান 50 আসন পাওয়ার মতো জায়গাতে নেই এই মুহূর্তে বিজেপি। ধর্মীয় উন্মাদনা দিয়ে জাতিভেদ করে পশ্চিমবাংলায় ভোটে জেতা যাবে না। পশ্চিমবাংলায় টিভিতে গরমাগরম বক্তৃতা দিয়ে ভোটে জেতা যাবে না। বিচারপতির কার কি অবজারভেশন সেইটা শুনে ভোটে জেতা যাবে না। ভোটে জেতা যাবে না পশ্চিমবাংলায় শুধুমাত্র পিসি ভাইপো করলে। এর মধ্যেই আপনাদের খবর দিয়ে রাখি, আপনারা জানেন আমাদের সার্ভে চলছে। বেশ কিছু বিজেপির জেতা আসনে ফের মাথা চাড়া দিয়ে উঠতে চলেছে বামেরা। নিশ্চিতভাবে তাদের যে ভোটটা বিজেপিতে চলে গিয়েছিল তা ফেরত পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে কিন্তু বামেরা। বহু আসনে বাম আর বিজেপির এই ভোট কাটাকাটির ফায়দা কিন্তু নিতে চলেছে তৃণমূল। আমাদের সমীক্ষার কাজ চলছে, বলেছি আপনাদেরকে। পূর্ণাঙ্গ প্রাথমিক রিপোর্ট আসতে বাকি এখনো প্রায় মাস 3। তবে এখনো পর্যন্ত যা তথ্য হাতে এসেছে তার ভিত্তিতেই আজকের এই প্রতিবেদনটা আপনাদেরকে জানালাম। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে রাত 8টায় ওপেন ফোরাম অনুষ্ঠানে। নমস্কার।